নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। সপ্তম পরিচ্ছেদ, মধুমথন। স্থির জলাশয়ের মাঝখানে লোষ্ট্র নিক্ষেপ করিলে তরঙ্গচক্র উত্থিত হইয়া চারিদিকে ছড়াইয়া পড়ে। শৈবাল দল তালে তালে নাচিতে থাকে, কুমুদ কলহার দুলিয়া দুলিয়া হাসে, তারপর আবার শান্ত হয়। বজ্রের জন্মসংবাদ তেমনি ক্ষুদ্র বেতসগ্রামে আন্দোলন তুলিল বটে, কিন্তু তাহা স্থায়ী হইল না। রাজসমাগম এবং রঙ্গনার বিবাহের ইতিহাস ইতিপূর্বেই পুরানো হইয়া গিয়াছে। বজ্রের জন্মেও অপ্রত্যাশিত নূতনত্ব কিছু নাই। তাই এই ঘটনা লইয়া গ্রামের জল্পনা কল্পনা শীঘ্রই শান্ত হইল। গোপার মৃত্যুর পর গ্রাম রমণীদের মন রঙ্গনার প্রতি অনুকূল হইয়াছিল, কিন্তু একটি কারণে এই অনুকূলতা ঘনিষ্ঠতায় পরিণত হইল না। যে মেয়েরা রঙ্গনার সঙ্গে সখিত্ব স্থাপন করিতে আসিল, রঙ্গনা তাহাদের সহিত সরলভাবে হাসিয়া কথা কহিল, তাহাদের ছেলে দেখাইল, লজ্জিত নত মুখে তাহাদের রঙ্গ পরিহাস গ্রহণ করিল। কিন্তু তবু গ্রামের মেয়েরা অনুভব করিল রঙ্গনার গোটা মনটা যেন উপস্থিত নাই, যেন প্রত্যক্ষ জগতের সহিত তাহার নারীর যোগ ছিঁড়িয়া গিয়াছে। সর্বদাই যেন সে অন্যমনস্ক হইয়া আছে, উৎকর্ণ হইয়া আছে, দুরাগত পদধ্বনি শুনিবার চেষ্টা করিতেছে। যখন সে একাগ্র তন্ময় হইয়া ছেলের পানে চাহিয়া থাকে, তখনও মনে হয় সে ছেলেকে দেখিতেছে না, ছেলের মুখে চোখে অঙ্গ প্রত্যঙ্গে আর একজনের পরিচয় চিহ্ন খুঁজিতেছে। গ্রামের মেয়েরা বুঝিল রঙ্গনা থাকিয়াও নাই। রঙ্গনার প্রতি তাহাদের আকর্ষণ শিথিল হইয়া পড়িল। পূর্বেকার বিদ্বেষ ভাব ফিরিয়া আসিল না বটে, কিন্তু অন্তরঙ্গ হইবার চেষ্টাও আর রহিল না। হংসী যেমন জলে বাস করিয়াও জলের নয়, রঙ্গনা তেমনি নির্লিপ্তভাবে গ্রামে রহিল। বজ্র বড় হইতে লাগিল। মাতৃক্রোড় হইতে কুটির কুট্টিমে নামিল, সেখান হইতে প্রাঙ্গণে, প্রাঙ্গণ হইতে গ্রামের মাঠে ঘাটে। মাতৃস্তন ছাড়িয়া গোদুগ্ধ, তারপর অন্ন। বজ্রের প্রকৃতি যে সাধারণ শিশু হইতে পৃথক, তাহা তার জন্মকাল হইতে লক্ষিত হইয়াছিল। সে বেশি কাঁদে না, আঘাত লাগিলে বা ক্ষুধা পাইলেও কাঁদে না। যখন কথা বলিতে শিখিল, তখনও অধিক কথা বলে না, যতটুকু প্রয়োজন ততটুকু বলে। সে চঞ্চল নয়, চুপ করিয়া এক স্থানে বসিয়া থাকে এবং অন্য শিশুদের ছুটাছুটি লক্ষ্য করে, কিন্তু অকারণে ছুটাছুটি করে না। যখন একাকী থাকে, তখন এক দৃষ্টে একদিকে চাহিয়া বসিয়া থাকে। কি চিন্তা করে তাহা তাহার মুখ দেখিয়া অনুমান করা যায় না। অথচ সে মেধাবী, তাহার মন সর্ববিষয়ে সজাগ ও সচেতন। দেহের দিক দিয়া যেমন সমবয়স্ক বালকদের তুলনায় অধিক বৃদ্ধিশীল, মনের দিক দিয়াও তেমনি। বজ্রের যখন 5 বছর বয়স, চাতক ঠাকুর তখন তাহার বিদ্যাশিক্ষা আরম্ভ করিলেন। গ্রামের কেহই লিখিতে পড়িতে জানিত না, চাতক ঠাকুরও না। মুখে মুখে শিক্ষা। চাতক ঠাকুর তাহাকে মুখে মুখে অঙ্ক শিখাইলেন, কড়া গণ্ডাপন, যোগ বিয়োগ, হরণ পূরণ। বজ্র দ্রুত শিখিল এবং যাহা শিখিল তাহা মনে করিয়া রাখিল। চাতক ঠাকুর যখন বজ্রকে শিক্ষা দিতেন, রঙ্গনা কাছে বসিয়া থাকিত।
কখনো গুরু শিষ্যের প্রশ্নোত্তর মন দিয়া শুনিত, কখনো সব ভুলিয়া তন্ময় দৃষ্টিতে পুত্রের মুখের পানে চাহিয়া থাকিত। বজ্রের বয়স 7-8 বছর হইলে চাতক ঠাকুর তাহাকে ছিপ দিয়া মাছ ধরিতে শিখাইলেন। বজ্র একেই আত্মসমাহিত শান্ত স্বভাব বালক। সে ছিপ লইয়া সারাদিন মৌরির তীরে বসিয়া থাকিত। সন্ধ্যার সময় মাছ লইয়া হাসি মুখে মায়ের কাছে গিয়া দাঁড়াইত। ইহার পর এমন একদিনও যাইত না যেদিন রঙ্গনাকে নিরামিষ খাইতে হইত। কোনোদিন পুঁটি খয়রা, কোনোদিন শোলের পোনা, কোনোদিন মৌরলা। মাছ ধরা ছাড়া আর একটি কাজও বজ্র ভালোবাসিত, সাঁতার কাটা। সাঁতার কাটিতে কেহ তাহাকে শেখায় নাই, সে নিজেই শিখিয়াছিল। একদিন সে মৌরির তীরে একাকী খেলা করিতে করিতে উঁচু পার হইতে জলে পড়িয়া যায়। সাহায্য করিবার কেহ নাই। সে নিজেই হাত পা ছুঁড়িয়া তীরে উঠিয়াছিল। তারপর সাঁতার শেখা তাহার পক্ষে কঠিন হয় নাই। ইচ্ছা হইলেই সে সাঁতার কাটিয়া মৌরি এপার ওপার হইত। বলিষ্ঠ বাহুর তারণে নদীর জল তোলপার করিত। ভিল্ল জাতীয় এক বনচর মাঝে মাঝে গ্রামে আসিত। উত্তরের জঙ্গল হইতে হরিণ বা ময়ূর মারিয়া গ্রামে লইয়া আসিত। মাংসের বিনিময়ে গুড় ও তণ্ডুল লইয়া যাইত। মসীকৃষ্ণ দেহের বর্ণ, পরিধানে পশুচর্ম, কেশের মধ্যে কঙ্কপত্র, মুখে সরল হাসি। ধনুক কাঁধে লইয়া সে যেদিন বজ্রের সম্মুখে দাঁড়াইল, বজ্র অপলক নেত্রে তাহার পানে চাহিয়া রহিল। বজ্রের বয়স তখন 9-10 বৎসর। ভিলকে সে পূর্বে কখনো দেখে নাই। ভিল একটি হরিণ মারিয়া আনিয়াছিল। গ্রামের কয়েকজন হরিণ কিনিয়া লইল, পরিবর্তে ভিলকে গুড় ও শস্য দিল। ভিল যখন ফিরিয়া চলিল, বজ্রও তাহার পিছন পিছন চলিল। গ্রামের উত্তরে বাথান পার হইয়া ভিল পলাশবনে প্রবেশ করিল, তখনও বজ্র তাহার পিছন ছাড়িল না। ভিল তাহাকে লক্ষ্য করিয়াছিল। হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি চাও? বজ্র বলিল, তুমি কি করে হরিণ মারো? ভিল হাসিয়া উঠিল, এই তীর ধনুক দিয়ে। তীর ধনুক কিছুক্ষণ উৎসুক চক্ষে নিরীক্ষণ করিয়া বজ্র বলিল, ও দিয়ে হরিণ মারা যায়? ভিল আবার হাসিল। শুভ্রকান্তি বলিষ্ঠ দেহ বালককে তাহার ভালো লাগিল। সে বলিল, মারা যায়, দেখবে। অদূরে উচ্চ বৃক্ষ চূড়ে একগুচ্ছ ফুল ফুটিয়াছিল। ভিল ধনুতে তীর সংযোগ করিয়া পুষ্পগুচ্ছের প্রতি লক্ষ্য করিল। আকৃষ্ট ধনু হইতে টঙ্কার শব্দে তীর ছুটিয়া গেল। রক্তবর্ণ কিংসুকগুচ্ছ মাটিতে পড়িল। ভিল ফুলের গুচ্ছটি বজ্রের হাতে দিল, তারপর নিজের তীর তুলিয়া লইয়া হাসিতে হাসিতে বনের পথে চলিল। কিছুদূর গিয়া ভিল দেখিল তখনও বজ্র তাহার পশ্চাতে আসিতেছে। সে বলিল, আবার কি? বজ্র বলিল, আমাকে শেখাবে? ভিল বলিল, শেখাতে পারি, কিন্তু তুমি আমায় কি শেখাবে? বজ্র চিন্তা করিয়া বলিল, আমি তোমাকে বঁড়শি দিয়ে মাছ ধরতে শেখাব। ভিল হৃষ্ট হইয়া বলিল, আচ্ছা, এবার আমি তাড়াতাড়ি আসব, তোমার জন্য নতুন তীর ধনুক তৈরি করে আনব। কিংসুক গুচ্ছটি লইয়া বজ্র ছুটিতে ছুটিতে কুটিরে ফিরিয়া আসিল। এত আহ্লাদ উত্তেজনা তাহার জীবনেই প্রথম। মাকে সম্মুখে পাইয়া সে 2 বাহু দিয়া মায়ের গলা জড়াইয়া ধরিল। রঙ্গনা তাহার মুখ তুলিয়া ধরিয়া বলিল, কি রে? লজ্জা পাইয়া বজ্র একটু শান্ত হইল। মায়ের চুলে রাঙা ফুলগুলি গুজিয়া দিতে দিতে বলিল, আমি তীর ধনুক শিখব? রঙ্গনা ছেলের মুখখানি 2 হাতে ধরিয়া বিস্ময়ে বেদনা ভরা চোখে নিরীক্ষণ করিতে লাগিল। মানব চলিয়া গিয়াছে, কিন্তু তবু যেন সম্পূর্ণ চলিয়া যায় নাই। নিজের খানিকটা
রঙ্গনার কাছে গচ্ছিত রাখিয়া গিয়াছে। আবার সে আসিবে, যত বিলম্বেই হোক আবার সে ফিরিয়া আসিবে। রঙ্গনার প্রতীক্ষা বিফল হইবে না। যারা সংসারী তাহাদের যৌবন অধিক দিন থাকে না, কিন্তু রঙ্গনা সংসারের ফাঁদে ধরা দেয় নাই। নিজের অন্তরের কল্পলোকে বাস করিয়াছে, তাই কালের নখরাঘাত তাহার অঙ্গে লাগে নাই। এখনও তাহাকে দেখিলে মনে হয় সে নববধূ, অনাঘ্রাত পুষ্প, অনাস্বাদিত মধু। 10 বৎসর পূর্বের সেই একটি হেমন্ত রজনী যেন তাহার রূপ ও যৌবনকে বাঁধিয়া রাখিয়া গিয়াছে। দেহে মনে সে আর একটি দিনও বাড়ে নাই। কিন্তু কালচক্র ঘুরিতেছে, কাহারও পক্ষে মন্থর, কাহারও পক্ষে দ্রুত। রঙ্গনার প্রতীক্ষায় এখন আর ত্বরা নাই, অধীরতা নাই। কিন্তু বজ্রের জীবনে এই প্রথম এক নূতন আকর্ষণ আসিয়াছে, তাহার স্থির স্বভাবকেও চঞ্চল করিয়া তুলিয়াছে। কৈশোরের স্বাভাবিক অসহিষ্ণুতায় সে সারাদিন বনের কিনারায় ঘুরিয়া বেড়ায়। মধ্যরাতে ঘুম ভাঙিয়া ভাবে কাল নিশ্চয় ভিল আসিবে। প্রায় 1 মাস পরে ভিল আসিল। নূতন তীরধনুক পাইয়া বজ্রের আনন্দের সীমা নাই। ভিল তাহাকে হাতে ধরিয়া তীর ছুঁড়িতে শিখাইল। কি করিয়া তীরের পিছনে পুঙ্খ লাগাইয়া তীরের গতি সিধা করিতে হয় তাহা দেখাইয়া দিল। পরিবর্তে বজ্র ভিলকে বঁড়শি দিল এবং নদীতে মাছ ধরিবার কৌশল শিখাইল। দিনের শেষে বিদ্যার আদান প্রদান সম্পূর্ণ হইলে ভিল মহামূল্য বঁড়শি লইয়া চলিয়া গেল, আর বজ্র সে রাত্রে তীর ধনুক পাশে লইয়া শয়ন করিল। অতঃপর বজ্র উত্তরের বনে মৃগ অন্বেষণে ঘুরিয়া বেড়ায়। ক্রমে তাহার লক্ষ্য স্থির হইল। সে ময়ূর মারিল, হরিণ মারিল, উড়ন্ত পাখি তীর দিয়া মাটিতে ফেলিতে সমর্থ হইল। তারপর ভিল যখন মাঝে মাঝে আসিত, বজ্রের অব্যর্থ লক্ষ্যভেদ দেখিয়া প্রশংসা করিত, আরও নূতন কৌশল শিখাইয়া দিত। এইরূপ বিচিত্র পথে বজ্রের শিক্ষা দীক্ষা অগ্রসর হইল। দেহ ও মন দ্রুত পরিপুষ্টি লাভ করিতে লাগিল, কিন্তু ঈষৎ গম্ভীর সংজ্ঞাকাঙ্ক্ষাহীন শান্ত স্বভাবের পরিবর্তন হইল না। বজ্রের যখন 12 বছর বয়স, তখন একটি ব্যাপার ঘটিল। গ্রামে মধু নামে এক বালক ছিল। কুচ্চশিখর বৃহৎমুণ্ড কৃষ্ণকায় বালক, বয়সে বজ্র অপেক্ষা 2-1 বৎসরের জ্যেষ্ঠ। মধুর স্বভাব অতিশয় দুরন্ত ও কলহপ্রিয়। তাহার পিতা তাহাকে শাসন করিতে পারিত না। মধু তাহার সমবয়স্ক ও কনিষ্ঠ বালক বালিকাদের উপর অশেষ দৌরাত্ম্য করিত। তাহার দেহ বয়সের অনুপাতে বলিষ্ঠ, কেহ তাহার সহিত আঁটিয়া উঠিত না। বজ্রের সহিত গ্রামের কোনো বালকেরই বিশেষ ঘনিষ্ঠতা ছিল না, মধুরও ছিল না। মধু মনে মনে বজ্রকে ঈর্ষা করিত, কিন্তু তাহাকে ঘাঁটাইতে সাহস করিত না। দূর হইতে নিজের সাঙ্গপাঙ্গদের মধ্যে বজ্রকে ব্যঙ্গ ভরে রাজপুত্তুর বলিয়া উল্লেখ করিত। বজ্র কদাচিৎ শুনিতে পাইলেও তাহা গায়ে মাখিত না। রাজপুত্র সম্বোধনে কোনো গ্লানির ইঙ্গিত আছে তাহা সে বুঝিতে পারিত না। মধুর অত্যাচার উৎপীড়নের বিশেষ পাত্রী একটি মেয়ে ছিল, তাহার নাম গুঞ্জা। গুঞ্জা মধুর দুঃসম্পর্কের ভগিনী। শৈশবে পিতামাতাকে হারাইয়া সে মধুদের গৃহেই আশ্রয় পাইয়াছিল। গুঞ্জার বয়স 7 বৎসর, কিন্তু তাহাকে দেখিলে আরও অল্প বয়স্ক মনে হইত। ক্ষীণাঙ্গী, মলিন, তামার ন্যায় বর্ণ, মুখখানি তরতরে, চোখ দুটি বড় বড় ভাসা ভাসা, কিন্তু চোখে সর্বদাই প্রচ্ছন্ন আতঙ্ক। এই পরপালিতা অনাদৃতা মেয়েটিকে মধু নানাভাবে নিগ্রহ করিত। সে ছিল মধুর আজ্ঞাকারিণী দাসী। রাগ হইলে মধু তাহাকে মারিত,
চুল ছিঁড়িয়া দিত। গুঞ্জা নীরবে সহ্য করিত। মধুর ক্রোধ হইতে তাহাকে রক্ষা করিবার কেহ ছিল না। একদিন সন্ধ্যাবেলা মধু তাহার অনুচর বালক বালিকাদের লইয়া মৌরির উঁচু পাড়ের উপর খেলা করিতেছিল। হঠাৎ কি কারণে ঝগড়া হইল। মধু গুঞ্জাকে সম্মুখে পাইয়া মারিতে আরম্ভ করিল। তারপর তাহার চুল ধরিয়া টানিতে টানিতে পাড়ের কিনারায় লইয়া গিয়া ঠেলা দিয়া নদীতে ফেলিয়া দিল। বজ্র অদূরে মৌরির জলে ছিপ ফেলিয়া বসিয়াছিল। সে জলে লাফাইয়া পড়িয়া গুঞ্জাকে টানিয়া তুলিল। গুঞ্জার একটা হাত ভাঙিয়া গিয়াছে, কপাল কাটিয়া রক্ত পড়িতেছে। ভয়ে ও যন্ত্রণায় মূর্ছিত প্রায় অবস্থা। সে এক হাতে বজ্রের গলা জড়াইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। বজ্র তাহাকে তুলিয়া পাড়ের উপর উঠিয়া আসিল। দলের ছেলে মেয়ে অধিকাংশই পলাইয়াছিল, দুই একজন মাত্র ছিল। বজ্র গুঞ্জাকে মাটিতে নামাইয়া মধুর দিকে অগ্রসর হইল। তাহার গৌরবর্ণ মুখ লাল হইয়া উঠিয়াছে, দেহের স্নায়ুপেশী কঠিন। সে মধুর সম্মুখে গিয়া দাঁড়াইল। মধু হটিল না। ক্ষুদ্র আরক্ত চোখে হিংস্রতা ভরিয়া বিদ্রূপ করিল, রাজপুত্তুর, রাজপুত্তুর। বজ্র মধুর গালে একটি বজ্রসম চড় মারিল। তারপর যে যুদ্ধ আরম্ভ হইল তাহাকে মল্লযুদ্ধ বলা চলে, আবার ষাঁড়ের লড়াই বলিলেও অন্যায় হয় না। মধু বয়সে বড়, তার উপর বন্য স্বভাব। সে নখ দন্ত দিয়া সাপদের ন্যায় লড়াই করিল, বজ্রের দেহ ক্ষতবিক্ষত করিয়া দিল, কিন্তু শেষ পর্যন্ত বজ্রের সহিত পারিল না। বজ্রের দেহে পিতৃদত্ত অটল শক্তি ছিল, তাহাই জয়ী হইল। একদণ্ড যুদ্ধের পর মধু ভূমিশয্যা গ্রহণ করিয়া আর উঠিল না। তাহার দেহে আর নড়িবার শক্তি নাই। বজ্র তখন যুদ্ধের মদান্ধতায় জ্ঞান শূন্য। সে মধুর একটা পা ধরিয়া টানিতে টানিতে নদীর পাড়ের দিকে লইয়া চলিল, উদ্দেশ্য জলে ফেলিয়া দিবে। ইতিমধ্যে গ্রামের কয়েকজন বয়স্ক ব্যক্তি উপস্থিত হইয়াছিলেন। চাতক ঠাকুরও আসিয়াছিলেন। তিনি গিয়া বজ্রের হাত ধরিলেন, বলিলেন, ছেড়ে দাও, যথেষ্ট হয়েছে। বজ্র মধুকে ছাড়িয়া দিল। চাতক ঠাকুর তাহাকে হাত ধরিয়া সরাইয়া লইয়া গেলেন। গুঞ্জা অদূরে মাটিতে পড়িয়া কাঁদিতেছিল। তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছিল? বজ্র ও গুঞ্জা ঘটনা বিবৃত করিল। সকলে শুনিয়া বজ্রের সাধুবাদ করিল। মধুর দুশ্শীল দুর্দান্ত স্বভাবের জন্য কেহই তাহার প্রতি প্রসন্ন ছিল না। তাহার শাস্তিতে সকলে সন্তুষ্ট হইল। গুঞ্জার কান্না কিন্তু থামে না। চাতক ঠাকুর তাহাকে ও বজ্রকে লইয়া দেবস্থানে গেলেন। বুড়ির গুয়া পান পাতা দিয়া গুঞ্জার ভাঙা হাত বাঁধিয়া দিলেন। হঠাৎ হাসিয়া বলিলেন, মধুমথন, বজ্র, আজ থেকে তোমার একটা নাম হল মধুমথন। বজ্র কিন্তু হাসিল না। তাহার রক্ত অনেকটা ঠান্ডা হইয়াছে, কিন্তু মনের উষ্ণতা দূর হয় নাই। সে বলিল, ও আমাকে রাজপুত্তর বলে কেন? চাতক ঠাকুর চকিত হইয়া তাহার পানে চাহিলেন। তারপর সহজ সুরে বলিলেন, তুমি রাজার ছেলে, তাই রাজপুত্র বলে। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বজ্র প্রশ্ন করিল, আমার পিতা কোথায়? চাতক ঠাকুর তাহার স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, বজ্র, তুমি এখন ছেলে মানুষ, তোমার পিতৃপরিচয় এখন জানতে চেও না। যখন বড় হবে জানতে পারবে। বজ্র জিজ্ঞাসা করিল,
কবে বড় হব, কতদিনে জানতে পারব? চাতক ঠাকুর বলিলেন, তোমার যখন 20 বছর বয়স হবে তখন জানতে পারবে, তোমার মা তোমাকে বলবেন। বজ্র আর প্রশ্ন করিল না, কথাটি মনের মধ্যে সঞ্চয় করিয়া রাখিল। সন্ধ্যার পর বজ্র গুঞ্জার হাত ধরিয়া নিজ কুটিরে লইয়া গেল। মাকে বলিল, মা, আজ থেকে গুঞ্জা আমাদের কাছে থাকবে। রঙ্গনা 2 হাত বাড়াইয়া গুঞ্জাকে কোলে টানিয়া লইল। সে রাত্রে রঙ্গনার এক পাশে বজ্র, অন্য পাশে গুঞ্জা শয়ন করিয়া ঘুমাইল। গুঞ্জা বজ্রের গৃহেই রহিয়া গেল। তাহার মাতুল আপত্তি করিল না। চাতক ঠাকুর ব্যাপারটিকে সহজ ও স্বাভাবিক করিয়া দিলেন। আদর যত্ন ভালোবাসা পাইয়া গুঞ্জার শ্রী দিনে দিনে পরিস্ফুট হইয়া উঠিল। তাহার ভাঙা হাত জোড়া লাগিল। মলিন তামার মতো বর্ণ উজ্জ্বল মার্জিত তাম্রবর্ণে পরিণত হইল। চোখের শঙ্কাকাতর দৃষ্টি দূর হইল। একদিন কুটির প্রাঙ্গণে বসিয়া বজ্র ধনুকে নূতন ছিলা পরাইতেছিল। গুঞ্জা আসিয়া পিছন হইতে তাহার গলা জড়াইয়া ধরিল, কানে কানে বলিল, মধুমথন। বজ্র তাহাকে টানিয়া সম্মুখে আনিল। কি বললে? গুঞ্জা বলিল, আমি তোমাকে মধুমথন বলে ডাকব। বজ্র হাসিল, বলিল, আমিও তোমাকে অন্য নামে ডাকব, গুঞ্জা বলে ডাকব না। উৎসুক চক্ষে চাহিয়া গুঞ্জা জিজ্ঞাসা করিল, কি বলে ডাকবে? গুঞ্জার মেঘবরণ চুল ধরিয়া টানিয়া বজ্র তাহার কানে কানে বলিল, কুঁচ বরণ কন্যা। অষ্টম পরিচ্ছেদ। সত্যকাম। বজ্র যখন তীরধনুক লইয়া উত্তরের বনে শিকার করিতে যাইত, তখন গুঞ্জাও কদাচ তাহার সঙ্গে থাকিত। দুইজনে হাত ধরাধরি করিয়া অরণ্যের রৌদ্র ছায়ায় ঘুরিয়া বেড়াইত, ছুটাছুটি করিয়া খেলা করিত। গুঞ্জা সঙ্গে থাকিলে শিকার বড় হইত না। গুঞ্জা শিকারে যাইতে ভালোবাসে, কিন্তু মৃত পশুপক্ষী দেখিলে তাহার কান্না আসে। তাহার কান্না দেখিয়া বজ্র প্রথম প্রথম হাসিত, কিন্তু তারপর তাহার সম্মুখে প্রাণী হত্যা করিতে তাহার মন সরিত না। এইভাবে কৌমার অতিক্রম করিয়া তাহারা একসঙ্গে যৌবনে পদার্পণ করিল। বজ্রের যৌবন পরিণত দেহ হইল তাহার পিতার দেহের প্রতিকৃতি। তেমনি দীর্ঘ প্রাণসার বেত্রবাত সাবলীল, হয়তো আরও একটু সুকুমার। পিতার পৌরুষের উপর মাতার লাবণ্য যেন স্নেহের প্রলেপ দিয়াছে। মাথার গুচ্ছ গুচ্ছ কেশ স্কন্ধ পর্যন্ত নামিয়াছে। মুখে গুম্ফের সূক্ষ্ম রোমরাজি কজ্জল রেখার ন্যায় মুখের শ্রীবর্ধন করিয়াছে। সে যখন ধনু স্কন্ধে লইয়া দাঁড়াইত, তখন তাহাকে দেখিয়া মনে হইত যে মহাভারতের অর্জুন, যে অর্জুন পাঞ্চাল রাজসভায় মৎস্যচক্ষু বিদ্ধ করিয়াছিল সেই ভস্মাচ্ছাদিত তরুণ বহ্নি। বজ্রের পাশে গুঞ্জাকে দেখাইত শুভ্র রাজহংসের পাশে হেমবরণী চক্রবাকীর ন্যায়। শুধু নবযৌবনের শ্রী নয়, মনের সুখ ও ভালোবাসা গুঞ্জাকে লাবণ্যময়ী করিয়া তুলিয়াছিল। কৈশোরের নিত্য সাহচর্য যে স্নেহপ্রগল্ভ অন্তরঙ্গতার সৃষ্টি করিয়াছিল, যৌবনের অভ্যুদয়ে তাহাই নিবিড় আসক্তিতে ঘনীভূত হইয়াছিল। কিন্তু এই আসক্তির বাহ্য প্রকাশ কিছু ছিল না। দুইজনে প্রায় সর্বদা একসঙ্গে থাকিত। দুইজনেই জানিত তাহাদের জীবন পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়াইয়া গিয়াছে।
কিন্তু তবু কোনো দিন তাহাদের আচরণে কোনো বিহ্বলতা প্রকাশ পায় নাই। একটিবার কেহ মুখ ফুটিয়া বলে নাই, আমি তোমায় ভালোবাসি। কেবল একবার নিজেদের সম্পূর্ণ অনিচ্ছায় তাহারা বুঝিতে পারিয়াছিল যে আর তাহারা বালক বালিকা নয়। অকস্মাৎ যৌবনের তীক্ষ্ণ তপ্ত মাদকতার স্বাদ পাইয়াছিল। যৌবন প্রাপ্তির পরেও তাহারা একসঙ্গে শিকার করিতে যাইত। একদিন চৈত্র মাসে তাহারা কিরাত বেশি দেব মিথুনের ন্যায় বনে বনে বিচরণ করিতেছিল। দ্বিপ্রহরের মন্থর বাতাস তরু ছায়াতলে শীতল আবার আতপতাপে উষ্ণ হইয়া বহিতেছে। পক্ষ মধুকের গুরু সুগন্ধ বনভূমিকে আমোদিত করিয়াছে। পত্রান্তরাল হইতে বনকপতের ভীরু কুজন বৃন্তচ্যুত পুষ্প পল্লবের ন্যায় ঝরিয়া পড়িতেছে। মদালস মধ্যাহ্নে বনপ্রকৃতি যেন তন্দ্রাতুরা। একটি উচ্চ বৃক্ষতলে আসিয়া বজ্র ও গুঞ্জা দাঁড়াইল। ঊর্ধ্ব হইতে ঘন গুঞ্জনধ্বনি আসিতেছে। উভয় মুখ তুলিয়া দেখিল, প্রায় 20 হাত উচ্চে একটি শাখা হইতে মধুচক্র ঝুলিতেছে। মৌমাছিরা অদূরস্থ মহুয়া গাছ হইতে মধু সংগ্রহ করিয়া আনিতেছে, তাহারই গুঞ্জরণ। বজ্র সপ্রশ্ন নেত্রে গুঞ্জার পানে চাহিল। গুঞ্জা স্মিত মুখে ঘাড় নাড়িল। তখন বজ্র তীর ধনুক লইয়া মৌচাক লক্ষ্য করিয়া তীর ছুঁড়িল। তীর মৌচাক বিদ্ধ করিয়া মধুলিপ্ত দেহে মাটিতে পড়িল। মৌমাছিরা বহু ঊর্ধ্ব হইতে আততায়ীকে লক্ষ্য করিল না, তাই বিশেষ বিচলিত হইল না। গুঞ্জা গাছের পাতা ছিঁড়িয়া পত্রপুট রচনা করিয়া মাটিতে রাখিল। চাক হইতে বিন্দু বিন্দু গার্হ মধু খরিত হইয়া তাহাতে পড়িতে লাগিল। পর্ণপুটে মধু সঞ্চিত হইলে দুজনে তাহা ভাগ করিয়া পান করিল। তারপর তৃপ্ত মনে আবার একদিকে চলিল। শিকার সন্ধানের কোনো ব্যগ্রতা নাই। একসঙ্গে ঘুরিয়া বেড়ানোই যেন একমাত্র উদ্দেশ্য। কিছুক্ষণ লক্ষ্যহীনভাবে ভ্রমণ করিবার পর গুঞ্জা বলিল, এসো কোথাও বসি। একটি ময়ূর ও 2-3টি ময়ূরী এক বৃক্ষের ঘন পল্লব ছায়াতলে বিশ্রাম করিতেছিল। তাহাদের আসিতে দেখিয়া সচকিতে উঠিয়া দাঁড়াইল। তারপর ত্রস্ত কেকাধ্বনি করিয়া বিপরীত দিকে পলায়ন করিল। বজ্র দ্রুত ধনুতে তীর সংযোগ করিয়াছিল, কিন্তু গুঞ্জা তাহার হাতের উপর হাত রাখিয়া বলিল, না। গাছের তলায় 2টি সুন্দর ময়ূরপুচ্ছ পড়িয়াছিল। গুঞ্জা তাহা লইয়া হাসি মুখে বজ্রের হাতে দিল। বজ্র সেই 2টি হইতে চন্দ্রক অংশ ছিঁড়িয়া লইয়া গুঞ্জার 2 কানে দুল দুলাইয়া দিল। স্মিত মুখে বলিল, কুঁচবরণ কন্যা, মেঘবরণ চুল, তোমার কানেতে কন্যা পেঞ্ছের দুল। কতদিনের পুরানো ছড়া, কাহার জন্য কে রচনা করিয়াছিল কে জানে, কিন্তু মধুমথনের মুখে ওই ছড়াটি শুনিলে মনে হয় যেন গুঞ্জাকে লক্ষ্য করিয়া উহা রচিত হইয়াছিল। গুঞ্জা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া তরুতলে বসিল, সম্মুখে পদদ্বয়ে প্রসারিত করিয়া বৃক্ষকাণ্ডে পৃষ্ঠভার এলাইয়া দিল। কুঁচবরণ কন্যা আর মধুমথন। মধুমথন নামটির স্বাদ যেন চাক ভাঙা মধুর মতো মিষ্টি, মধুর মাদকতার ন্যায় রক্তস্রোতে প্রবেশ করিয়া অনুরণিত হয়। মধুমথন। বজ্র ধনুর্বাণ মাটিতে ফেলিয়া আলস্য ভাঙিল। তারপর গুঞ্জার উরুর উপর মাথা রাখিয়া তৃণশয্যায় অঙ্গ প্রসারিত করিয়া দিল। এইভাবে কিছুক্ষণ 2 জনে চোখে চোখে চাহিয়া রহিল। শান্ত নিরুদ্বেগ দৃষ্টি,
নিস্তরঙ্গ মনের প্রতিবিম্ব। গুঞ্জার একটি হাত বজ্রের কেশগুচ্ছ লইয়া খেলা করিতেছে, একবার গণ্ডে হাত বুলাইয়া একটি ইন্দ্র তুলক মুছিয়া লইল। ক্রমে বজ্রের চক্ষু তন্দ্রায় মুদিয়া আসিল। গুঞ্জা অর্ধ নিমীলিত নেত্র তাহার মুখের পানে নত করিয়া রহিল। 7 বছর ধরিয়া ওই মুখখানি সে অহরহ দেখিয়াছে, কিন্তু নয়ন তৃপ্ত হয় নাই। আজ চৈত্রের কবষ্ণ মধ্যাহ্নে নির্জন বনের ছায়ান্তরালে বসিয়া একটি কুশাগ্রতুল্য বাসনা তাহার মনে অঙ্কুরিত হইয়া উঠিল। মধুমথন বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। ধীর নিঃশ্বাসের ছন্দে তাহার বক্ষ উঠিতেছে পড়িতেছে, রক্তিম অধরে যেন মধুসিক্ত সরসতা এখনো লাগিয়া আছে। গুঞ্জা নিঃশ্বাস বন্ধ করিয়া সন্তর্পণে সম্মুখ দিকে নত হইল। নিজ অধর দিয়া অতি লঘুভাবে বজ্রের অধর স্পর্শ করিল। বজ্র হয়তো জাগিয়াছিল, হয়তো অস্পষ্ট তন্দ্রালোকে বিচরণ করিতেছিল। নিমেষ মধ্যে তাহার 2 বাহু গুঞ্জার কণ্ঠ জড়াইয়া লইল। দীর্ঘকাল তাহাদের অধর দৃঢ়ভাবে সংযুক্ত হইয়া রহিল। তারপর বজ্র চক্ষু মেলিয়া গুঞ্জাকে ছাড়িয়া দিল। গুঞ্জার বক্ষ দ্রুত স্পন্দিত হইতেছে, অধর পাণ্ডুবর্ণ। সে মুদ্রিত চক্ষে মাথাটি বৃক্ষকাণ্ডে রাখিয়া ঊর্ধ্বমুখীন হইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল। কুঁজপরণ কন্যা। গুঞ্জা চক্ষু খুলিল না, কিন্তু তাহার মুখখানি ধীরে ধীরে আর রক্তিম হইয়া উঠিতে লাগিল। এই সময় একটা কোকিল গাছে আসিয়া বসিল এবং বিস্ময় উৎফুল্ল কণ্ঠে ডাকিয়া উঠিল, কু কু কু। বজ্র তীরবিদ্ধবৎ উঠিয়া দাঁড়াইল। গুঞ্জাকে পরম বিস্ময়ে ক্ষণেক নিরীক্ষণ করিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তুলিল। গুঞ্জা একবার বজ্রের চোখের পানে চোখ তুলিয়াই আবার নত মুখে বসিয়া পড়িবার উপক্রম করিল। তাহার মনে হইল তাহার দেহের অস্থিগুলা সব দ্রবীভূত হইয়া গিয়াছে। কিন্তু বজ্র তাহার হাত দৃঢ় মুষ্টিতে আকর্ষণ করিয়া তরুতল হইতে লইয়া চলিল। ঈষৎ শঙ্কিত কণ্ঠে কহিল, চলো মার কাছে ফিরে যাই। এই ঘটনার পর দুজনের মাঝখানে যেন সূক্ষ্ম অথচ রহস্য মধুর লজ্জার একটি আবরণ পড়িয়া গেল। কিন্তু এই আবরণ তাহাদের মাঝে ব্যবধানের সৃষ্টি করিল না, বরং আরো নিবিড়ভাবে উভয়ের হৃদয় আকর্ষণ করিয়া দুশ্ছেদ্য গ্রন্থিতে বাঁধিয়া দিল। বজ্র ও গুঞ্জার অনুরাগ প্রকাশ্য না হইলেও গ্রামের কাহারও অবিদিত ছিল না। সকলেই জানিত তাহাদের বিবাহ হইবে, কিন্তু দুইজনেই প্রাপ্ত যৌবন, অথচ বিবাহের কোনো উদ্যোগ নাই। রঙ্গনা জল আনিতে নদীর ঘাটে যাইলে অন্যান্য স্ত্রীলোকেরা তাহাকে প্রশ্ন করিত, হ্যাঁ রাঙা, বেটার বিয়ে না দিয়েই তো ঘরে বউ পেয়েছ, তা এবার বিয়ে দাও, আর কবে দেবে? রঙ্গনা হাসিয়া বলিত, আমি জানি না, ঠাকুর জানেন, তিনি বললেই দিয়ে দেব। ঠাকুরকে বলিলে তিনি কিছুক্ষণ অন্য মনে আকাশের পানে চাহিয়া থাকিতেন, বলিতেন, আর 2 দিন যাক। এইভাবে বজ্রের জন্মের পর 19 বছর কাটিয়া গেল। বয়ঃপ্রাপ্তির পর বজ্র যে কেবল শিকার করিয়া বেড়াইত তাহা নয়, প্রয়োজনকালে গ্রামের যৌথ কাজকর্মেও যোগ দিত। নিজের সহজাত স্বাতন্ত্র্য বজায় রাখিয়া সকলের সঙ্গে মেলামেশা করিত, মাঠে গিয়া একসঙ্গে কাজ করিত, ধানের সময় ধান রোপণ করিত, আখের সময় আখ মারাই কার্যে সহযোগিতা করিত। কিন্তু এই 19 বছরে গ্রামের অবস্থা অল্পে অল্পে পরিবর্তিত হইতেছিল। শুধু গ্রাম নয়,
সমস্ত দেশের অবস্থাই বহতা নদীর ন্যায় ক্রমশ নিম্নগামী হইয়াছিল। কোনো দেশের অবস্থাই চিরদিন সমান থাকে না, কাল ভেদে তাহার পতন অভ্যুত্থায় আছে। শশাঙ্কদেবের দীর্ঘ রাজত্বকালে গৌড়দেশে যে সম্পদশ্রীর জোয়ার আসিয়াছিল, তাহার মৃত্যুর পর তাহাতে ভাঁটা পড়িয়াছিল। গৌড় রাজ্য লইয়া বিভিন্ন রাজশক্তির মধ্যে টানাটানি ছেঁড়াছেঁড়ি চলিতেছিল। তাহাতেও হয়তো সামগ্রিকভাবে দেশের জনগণের অধিক ক্ষতি হইত না, কিন্তু এই অন্তর্বিপ্লবের সঙ্গে বাহির হইতেও এক প্রচণ্ড আঘাত পড়িয়াছিল। সে সময় সামুদ্রিক বাণিজ্য ছিল গৌড়বঙ্গের প্রাণ। এই সাগর সম্ভুতভাবা বাণিজ্য লক্ষ্মী সাগরে ডুবিতে আরম্ভ করিয়াছিলেন। চাতক ঠাকুর দেবাবিষ্ট হইয়া যাহা দেখিয়াছিলেন তাহা মিথ্যা নয়। আরব দেশের মরুভূমিতে সত্যই ঝড় উঠিয়াছিল, এবং সেই বাত্তা বিক্ষিপ্ত বালুকণা সমুদ্রের উপর দিয়া উড়িয়া আসিয়া গৌড় দেশের আকাশ সমাচ্ছন্ন করিয়া দিয়াছিল। সমগ্র দেশের সহিত ক্ষুদ্র বেতসগ্রামও এই ঘনায়মান দূরদৃষ্টের অংশভাগী হইয়াছিল। গ্রামবাসীরা আর গ্রামের বাহিরে যায় না। কি জন্য যাইবে? গ্রামের গুড় বাহিরে বিক্রয় হয় না। স্বর্ণ রৌপ্যের প্রচলন দেশ হইতে ধীরে ধীরে লুপ্ত হইতেছে। দ্রক্ষ কার্ষাপন দিয়া কেহ আর সহজে পণ্য কেনে না। কড়ি এখন প্রধান মুদ্রাস্থান অধিকার করিয়াছে। যে লক্ষ্মী নারিকেল ফলাম্বুবৎ আসিয়াছিলেন, তিনি আবার গজভুক্ত কপিত্থবৎ অলক্ষিতে অন্তর্হিত হইতেছেন। যেদিন বজ্রের বয়স 19 পূর্ণ হইল, সেদিন সায়ংকালে অকস্মাৎ নিদাঘের আকাশ আচ্ছন্ন করিয়া নীল ঘনঘটার আবির্ভাব হইল। অশনি ও প্রভঞ্জনের রুদ্র তাণ্ডব শুরু হইয়া গেল, যেমন বজ্রের জন্মদিনে হইয়াছিল। গুঞ্জা সায়ংদহ করিতে বাথানে গিয়াছিল, সে সেইখানেই আটক পড়িল। বজ্র গিয়াছিল দেবস্থানে, চাতক ঠাকুরের এক চালায়। বজ্র ঠাকুরের জন্য কৃষ্ণসারের চর্ম হইতে অজিন প্রস্তুত করিয়াছিল, তাহাতেই ভক্তি ভরে ঠাকুরকে দিতে গিয়াছিল। তারপর উভয় বসিয়া লঘু জল্পনা করিতেছিল। দিনে দিনে দেশের অবস্থা কিরূপ দুর্গতির পথে চলিয়াছে তাহাই আলোচনা হইতেছিল। এমন সময় আকাশে দৈত্য দানবের মালসাট আরম্ভ হইল। বৎসরের এই সময় ঝড়ঝাপটা অপ্রত্যাশিত নয়, কিন্তু এই বছর এই প্রথম। চাতক ঠাকুর চকিতে বজ্রের পানে চাহিলেন, মনে মনে কি গণনা করিলেন। তারপর বলিলেন, দিন যায় না ক্ষণ যায়। বজ্র, আজ তোমার 19 বছর বয়স পূর্ণ হল। বজ্র ভুলে নাই। সে রিজু হইয়া বসিয়া ঠাকুরের পানে চাহিয়া রহিল। শেষে বলিল, তাহলে 20 বছর বয়স হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে মাকে জিজ্ঞাসা করতে পারি? পারো, কিন্তু জেনে কোনো লাভ নেই বজ্র। বরং বজ্র তর্ক করিল না, উঠিয়া দাঁড়াইয়া শুধু বলিল, আমি জানতে চাই। বৃষ্টি বার্তা ভেদ করিয়া সে গৃহে ফিরিয়া চলিল। বর্ষণ থামিয়াছে, বায়ু শান্ত হইয়াছে। সিক্ত প্রকৃতির সর্বাঙ্গে চন্দন শীতল সরসতা। গুঞ্জা বাথান হইতে ফিরিয়া আসিয়া দেখিল ঘরে প্রদীপ জ্বলিতেছে। মা ও ছেলে মুখোমুখি দাঁড়াইয়া আছে। মায়ের চোখে জল। মা ছেলের বাহুতে একটি সোনার অঙ্গদ পরাইয়া দিতেছে। অপূর্ব সুন্দর অঙ্গদ। বজ্রের বাহুতে এমন সুষ্ঠুভাবে লগ্ন হইল যেন তাহার বাহুর পরিমাপেই নির্মিত। রঙ্গনা দরদর ধারে কাঁদিতে কাঁদিতে পুত্রের মস্তক বুকে টানিয়া লইল। বজ্র অবরুদ্ধ স্বরে বলিল, মা,
আমি কালই পিতার সন্ধানে বেরুব, যেখান থেকে পারি সংবাদ নিয়ে আসব। এই দৃশ্য দেখিয়া গুঞ্জার হৃৎস্পন্দন যেন বন্ধ হইয়া গিয়াছিল। সে দুগ্ধ কলস নামাইয়া তাহাদের কাছে গিয়া দাঁড়াইল, স্খলিত স্বরে বলিল, মা, কি হয়েছে? রঙ্গনা উত্তর দিতে পারিল না। গুঞ্জাকেও বাহুবন্ধনের মধ্যে আকর্ষণ করিয়া অঝরে অশ্রু বিসর্জন করিতে লাগিল। সে রাত্রে তিনজনের কেহই ঘুমাইল না। অতীত ও ভবিষ্যতের দুরূহ দুর্গম ভাবনায় বিনিদ্র রজনী কাটিয়া গেল। রাত্রি প্রভাত হইল। প্রাতঃ সূর্যের উদয়ে সদ্য স্নাতা ধরণীর শুচিস্মিত রূপ প্রকাশ পাইল। স্নিগ্ধ বাতাস, প্রসন্ন আকাশ, শুভযাত্রার অনুকূল মুহূর্ত। বজ্র মাতাকে লইয়া দেবস্থানে উপস্থিত হইল। যুগল দেবতার সম্মুখে দণ্ডবৎ হইল। চাতক ঠাকুরের পদধূলি মাথায় লইল। রঙ্গনা পুত্রের কপালে চুম্বন দিল, কনিষ্ঠ অঙ্গুলি দর্শন করিল, তারপর তাহাকে জড়াইয়া লইয়া কাঁদিতে লাগিল। বজ্র মায়ের কানে কানে বলিল, মা, কেঁদো না। যদি পিতার সন্ধান না পাই, আমি একা তোমার কাছে ফিরে আসব। এমনই আশ্বাস দিয়া আর একজন চলিয়া গিয়াছিল। বিপুল সংসার তাহাকে ফিরাইয়া দেয় নাই, এবার দিবে কি? রঙ্গনা ও চাতক ঠাকুর মৌরির ঘাট পর্যন্ত বজ্রের সঙ্গে আসিলেন। তারপর বজ্র নদীর তীর ধরিয়া দক্ষিণ মুখে চলিতে আরম্ভ করিল। তাহার মাথায় বাঁধা উত্তরীয়, স্কন্ধে একটি বংশদণ্ড, দণ্ডের প্রান্তে একটি পুঁটুলি বাঁধা, প্রগণ্ডে পিতার অভিজ্ঞান, সোনার অঙ্গদ। যতক্ষণ দেখা গেল গলদস্যু নেত্রা রঙ্গনা সেদিক হইতে চক্ষু ফিরাইল না। তারপর চাতক ঠাকুর হাত ধরিয়া তাহাকে গৃহে লইয়া গেলেন। কিন্তু গুঞ্জা কোথায়? অতি প্রত্যুষে সে কলস লইয়া ঘাটে গিয়াছিল, আর ফিরিয়া আসে নাই। কোথায় গেল সে? ঘাটেও তো নাই। বজ্র হেঁট মুখে চিন্তা করিতে করিতে চলিয়াছে। কত বিচিত্র চিন্তা! কোন চিন্তাই মনের মধ্যে স্থায়ী হইতেছে না। চঞ্চল জলের উপর সূর্য কিরণের ন্যায় ক্ষণেক নৃত্য করিয়া অদৃশ্য হইতেছে। কাল রাত্রে বজ্র মাকে জিজ্ঞাসা করিয়াছিল, আমার পিতার আকৃতি কেমন ছিল? উত্তরে মা একটি পিত্তলের থালিকা তাহার সম্মুখে ধরিয়াছিল। সেই থালিকার মার্জিত আদর্শে সে নিজের মুখ দেখিয়াছিল। 20 বছর পূর্বে তাহার পিতার মুখও এমনি ছিল। গৌররাজ মানবদেব। তিনি কি জীবিত আছেন? কর্ণ সুবর্ণ কেমন নগর! বজ্র পূর্বে কখনো গ্রামের বাহিরে যায় নাই। বেতসবন পিছনে পড়িয়া রহিল। বজ্র গ্রামের সীমান্তে আসিয়া উপনীত হইল। বৃদ্ধ জটিল নগ্রোধ বৃক্ষ গ্রামের সীমা চিহ্নিত করিয়া দাঁড়াইয়া আছে। বৃক্ষটি অধিক উচ্চ নয়, কিন্তু বহু স্তম্ভযুক্ত চন্দ্রাতপের ন্যায় জটস্তম্ভ রচনা করিয়া চারিদিকে বিস্তৃত হইয়া পড়িয়াছে। ঘন শাখাপত্রের নিম্নে নিবিড় ছায়া। নগ্রোধের ছায়াচ্ছত্র প্রান্তে আসিয়া বজ্র দাঁড়াইল। একবার পিছু ফিরিয়া চাহিল। দূরে বেতসলতার ফাঁকে ফাঁকে গ্রামটি দেখা যাইতেছে। ওই গ্রামে তাহার মা আছেন, চাতক ঠাকুর আছেন, গুঞ্জা আছে। বিদায়কালে গুঞ্জার সহিত দেখা হইল না। কোথায় গেল কোঁচবরণ কন্যা? সে কি অভিমান করিয়াছে, তাই বিদায়কালে সরিয়া রহিল? মধুমথন বিদ্যুৎ
ফিরিয়া বজ্র দেখিল নগ্রোধ বিতানের ভিতর হইতে গুঞ্জা বাহির হইয়া আসিতেছে। সে আসিয়া বজ্রের হাত ধরিল। গুঞ্জার চোখ দুটি যেন আরো বড় হইয়াছে, ঈষৎ রক্তিমাভ, মুখের ব্যঞ্জনা দৃঢ় সম্বৃত। বজ্রের হাত ধরিয়া গুঞ্জা তাহাকে বৃক্ষের ছায়ান্তরালে লইয়া গেল। আজ গুঞ্জার সংকোচ নাই, লজ্জা নাই। বজ্রকে সম্মুখে দাঁড় করাইয়া সে বাহু দিয়া তাহার কণ্ঠ জড়াইয়া লইল। দুরন্ত আবেগে তাহার চক্ষে, গ্রীবায়, অধরে চুম্বন করিতে লাগিল। বজ্র প্রথমে গুঞ্জার এই আবেগ প্রগলভতায় বিমূঢ় হইয়াছিল, তারপর সেও চুম্বনে চুম্বনে তাহার প্রতিদান দিল। কিছুক্ষণ পরে একটু শান্ত হইয়া গুঞ্জা বলিল, তুমি কবে ফিরে আসবে? বজ্র বলিল, তা জানি না, কিন্তু ফিরে আসব। আসবে, আসবে, আমাকে মনে থাকবে? বজ্র একটু হাসিল, থাকবে। নগরের মেয়েরা শুনেছি মোহিনী হয়, তাদের দেখে আমাকে ভুলে যাবে না? না কুঁজবরণ কন্যা, তোমাকে ভুলে যাব না। গুঞ্জা একাগ্র জিজ্ঞাসু নেত্রে বজ্রর মুখের পানে চাহিল, যেন তাহার অন্তরের মর্মস্থল পর্যন্ত দেখিবার চেষ্টা করিল। তারপর নিজের বুক হইতে বস্ত্র সরাইয়া বজ্রের একটা হাত নগ্ন বক্ষের উপর চাপিয়া ধরিল। আমার বুকে হাত দিয়ে বলো, আর কোনো মেয়ের গায়ে হাত দেবে না। বজ্রের মেরুমজ্জার ভিতর দিয়া একটা তীব্র বিদ্যুৎ শিহরণ বহিয়া গেল। শ্বাস রুদ্ধ হইয়া আসিল। গুঞ্জা, কুঁজবরণ কন্যা, না, বলো, শপথ করো। শপথ করছি। তুমি আমার, শুধু আমার? হ্যাঁ, তোমার, শুধু তোমার। তারপর নগ্রোধ বৃক্ষের ছায়ান্ধকার যেন আরো নিবিড় হইয়া আসিল। গুঞ্জা চোখ বুজিয়া বলিল, মনে থাকে যেন, সব দিয়ে তোমাকে নিজের করে নিলাম। নবম পরিচ্ছেদ, বন পর্ব। পার্বত্য নদী যেমন সিধা একদিকে চলিতে চলিতে হঠাৎ একসময় মোড় ঘুরিয়া সম্পূর্ণ নূতন দিকে চলিতে আরম্ভ করে, তেমনি বজ্রের জীবনও এতদিন বৈচিত্র্যহীন ঋজু পথে প্রবাহিত হইবার পর অকস্মাৎ নূতন পথ ধরিল। এই অভাবনীয় পরিবর্তনের জন্য বজ্র নিজেও প্রস্তুত ছিল না। সে জানিত সে রাজার ছেলে। 7 বছর ধরিয়া সে পিতার পূর্ণ পরিচয় জানিবার জন্য প্রতীক্ষা করিয়াছে, কিন্তু পিতৃ পরিচয় পাইবার পর কি করিবে এ প্রশ্ন তাহার মনে আসে নাই। কাল বর্ষণমথিত সন্ধ্যায় যখন সে মায়ের মুখে তাহার পিতার কাহিনী শুনিল, তখন নিমেষ মধ্যেই তাহার মনে দৃঢ় সংকল্প জাগিয়া উঠিল। সে পিতার সন্ধানে যাইবে, পিতাকে খুঁজিয়া বাহির করিবে, মাতার দীর্ঘ প্রতীক্ষার অবসান করিবে। হয়তো তাহার অন্তরের অন্তঃস্থলে এই সংকল্পের বীজ লুক্কায়িত ছিল। হয়তো চাতক ঠাকুর অনুভবে তাহা বুঝিয়াছিলেন বলিয়াই তাহার পূর্ণ যৌবন প্রাপ্তির পূর্বে পিতৃপরিচয় জানিতে দেন নাই। এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হইয়া গেল। বজ্র নিঃসঙ্গভাবে অজানিত নূতন পথে যাত্রা করিল। পায়ে হাঁটার পক্ষে পথ অল্প নয়। গ্রামের সীমান্ত হইতে বিস্তৃত প্রান্তর আরম্ভ হইয়াছে। তরুপাদপহীন মাঠ, তাহার দক্ষিণে বহু দূরে শ্যামায়মান অরণ্য দিক চক্রকে যেন স্থূল রেখার দ্বারা চিহ্নিত করিয়া দিয়াছে।
মৌরী নদীর ধারা কুটিল খাতে আঁকিয়া বাঁকিয়া ওই বনরেখায় মিলাইয়াছে। বজ্র যখন বনের প্রান্তে গিয়া পৌঁছিল তখন দ্বিপ্রহর অতীত প্রায়। এই বন অনুমান 10 ক্রোশ গভীর। বিশাল তরুশ্রেণীর সমাবেশে অন্ধকার এবং দুর্গম। পূর্বকালে নাকি এই বনে হাতি বাস করিত, এখন হিংস্র জন্তুর মধ্যে ভালুক ও সাপের বাস। অন্যান্য ক্ষুদ্র জীবজন্তুও আছে। এই বন পার হইয়া আরও একদিনের পথ হাঁটিলে কর্ণসুবর্ণে পৌঁছানো যায়। মৌরীর তীর ধরিয়া চলিলে বনের সংকট এড়াইতে পারা যায়, কিন্তু এই স্থান হইতে মৌরীর স্রোত ধনুকের মতন পশ্চিম দিকে বাঁকিয়া গিয়াছে। কুল ধরিয়া চলিলে একটু ঘুর পড়ে। যাহারা শীঘ্র রাজধানীতে পৌঁছিতে চায় তাহাদের পক্ষে বন ভেদ করিয়া যাওয়াই সুবিধা। বজ্র এক তরুর ছায়ায় বসিয়া আতপতপ্ত দেহের উষ্ণা দূর করিল। কিন্তু অধিক বিলম্ব করা চলে না। দিনের আলো থাকিতে থাকিতে জঙ্গল পার হইতে পারিলেই ভালো। সে উঠিয়া নদীতে অবতরণ করিল। হাত মুখ ধুইয়া কিছু আহার করিতে হইবে, তারপর আবার যাত্রা। নদী হইতে তীরে ফিরিয়া বজ্র লক্ষ্য করিল অদূরে এক বৃহৎ পাষাণখণ্ডের পাশে একজন মানুষ বসিয়া আছে। স্থির হইয়া বসিয়া আছে, একটু নড়িতেছে না, কিন্তু তাহার সমস্ত দেহ সতর্কতার চেষ্টায় ব্যগ্র হইয়া আছে। বজ্র বিস্মিত হইল। এই নির্জন বনপ্রান্তে মানুষ কোথা হইতে আসিল, কি করিতেছে, কোথায় যাইবে? কৌতূহল বশে বজ্র তাহার কাছে গিয়া দাঁড়াইল। দেখিল মানুষটি অন্ধ। কঙ্কালসার দীর্ঘ দেহ, দেহের চর্ম রৌদ্রে পুড়িয়া খদির বর্ণ ধারণ করিয়াছে। মাথায় মুখে জটা গ্রন্থিযুক্ত রুক্ষ কেশ, কটিতে জীর্ণ কৌপিন, হাতের নড়ি পাশে রাখা রহিয়াছে। অন্ধ বজ্রের পদশব্দ শুনিতে পাইয়াছিল। সে নড়ি শক্ত করিয়া ধরিয়া আরও সতর্ক হইয়া বসিল। একবার অধরষ্ঠ খুলিয়া যেন কিছু বলিবার উদ্যোগ করিল, তারপর কিছু না বলিয়াই মুখ বন্ধ করিল। বজ্র তাহাকে ভালো করিয়া দেখিয়া বলিল, তুমি অন্ধ? এখানে কি করে এলে? অন্ধ কিছুক্ষণ উত্তর দিল না। তারপর ক্ষীণ অনিশ্চিত স্বরে বলিল, আমার দৃষ্টি নেই, কখন কোথায় যাই বুঝতে পারি না। তোমার পায়ের শব্দ শুনে ভেবেছিলাম বনের সাপদ। বজ্র প্রশ্ন করিল, তুমি কোথায় যাবে? কোনো গন্তব্যস্থান আছে কি? অন্ধ দ্বিধা ভরে ক্ষণেক নীরব রহিল। শেষে নড়ি নাড়িয়া বলিল, না। অসহায় অন্ধের ভগ্ন জীর্ণ অবস্থা দেখিয়া বজ্রের দয়া হইল। সে বলিল, তুমি ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার কাছে খাদ্য আছে, খাবে? অন্ধ উত্তর দিল না। বুকে চিবুক গুঁজিয়া বসিয়া রহিল। বজ্র তখন তাহার হাত ধরিয়া তুলিল, হাত ধরিয়া বৃক্ষতলে লইয়া গেল। পুঁটুলিতে যে খাদ্য ছিল তাহা ভাগ করিয়া অর্ধেক অন্ধকে দিল, অর্ধেক নিজে লইল। অন্ধ আর সংকোচ করিল না। আহার করিতে করিতে বজ্র বলিল, আমি কর্ণসুবর্ণ যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? অন্ধ কিছুক্ষণ স্থির থাকিয়া বলিল, না।
তবে কোথায় যাবে? অন্ধ আবার স্থির সতর্কতার সহিত চিন্তা করিল। জানি না, কাছে কি লোকালয় নেই? দক্ষিণের কথা জানি না, উত্তরে 4-5 ক্রোশ দূরে গ্রাম আছে। কোন গ্রাম? বেতস গ্রাম। অন্ধের চব্বন ক্রিয়া বন্ধ হইল। তাহার অস্থিসার দেহ সহসা কঠিন হইয়া স্থির হইয়া গেল। সে তৎক্ষণাৎ কথা কহিল না। যখন কহিল তখন তাহার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় অসংলগ্ন শুনাইল। কি গ্রাম বললে? বেতস গ্রাম। অন্ধ আর কোনো কথা বলিল না, প্রশ্ন করিল না, কিন্তু তাহার সমস্ত সত্তা অত্যন্ত তীক্ষ্ণভাবে সজাগ হইয়া রহিল। আহার সমাধা হইলে বজ্র বলিল, আমি এবার যাব। তুমি কোথায় যেতে চাও তা তো বললে না। অন্ধ কণ্ঠস্বরে উদাস্য ভরিয়া বলিল, আমার কাছে সব সমান, বেতস গ্রামেই যাই। ভালো। বজ্র তখন অন্ধকে উত্তর মুখ করিয়া দাঁড় করাইয়া হাতে নড়ি ধরাইয়া দিল। বলিল, এইবার সিধা চলে যাও, বাঁ দিকে বেশি যেও না, নদীতে পড়ে যাবে। এখনো অনেক বেলা আছে, ওই চাকা ডোববার আগে গ্রামে পৌঁছতে পারবে। অন্ধ বলিল, তুমি বড় সৎ, বড় দয়ালু। তোমার নাম কি? বজ্রের একবার ইচ্ছা হইল নিজের নামের সঙ্গে নবলব্ধ পিতৃপরিচয় অন্ধকে জানাইয়া দেয়, কিন্তু সে প্রলোভন সম্বরণ করিয়া কেবল বলিল, আমার নাম বজ্র। তারপর দুইজনে ছাড়াছাড়ি হইল। কেহ কাহাকেও চিনিল না। অদৃষ্ট প্রেরিত হইয়া বিপরীত মুখে চলিল। শীঘ্র গন্তব্যস্থানে পৌঁছিবার আগ্রহে বজ্র নদীর তীর ছাড়িয়া বনের অন্তর্দেশে প্রবেশ করিয়াছিল। মনস্থ করিয়াছিল, যদি দিন থাকিতে বন পার হইতে না পারি, গাছে উঠিয়া রাত্রি কাটাইয়া দিব। কিন্তু 2 ঘটিকা চলিবার পর তাহার দিগ্ভ্রম হইল। জঙ্গলের অভ্যন্তরে মাঝে মাঝে মুক্ত স্থান আছে বটে, কিন্তু অধিকাংশই তরুচ্ছায়াচ্ছন্ন মন্দালোকিত। স্তম্ভের ন্যায় বৃক্ষকাণ্ডের সারি অন্তহীনভাবে চারিদিকে চলিয়া গিয়াছে। নিবিড় পত্রাবচ্ছেদে সূর্য দেখা যায় না। বজ্র দিক হারাইয়া ফেলিল। দক্ষিণে যাইতেছে কি পশ্চিমে যাইতেছে, কিংবা যেদিক হইতে আসিয়াছিল সেই দিকে ফিরিয়া যাইতেছে, তাহা নির্ণয় করিতে পারিল না। উপরন্তু বনে যে জীবজন্তু আছে তাহাও সে অনুভব করিয়াছে। উহারা যেন তাহার উপর লক্ষ্য রাখিয়াছে, নিজের অদৃশ্য থাকিয়া তাহার আশেপাশে ঘুরিতেছে। কচ্ছিৎ অদূরস্থ গুল্মের মধ্যে সর্সর শব্দ করিয়া কোনো প্রাণী অলক্ষিতে অন্তর্হিত হইতেছে। একবার একটা কৃষ্ণকায় রোমশ জন্তু দূরে একটা গাছের আড়াল হইতে বাহির হইয়া অন্য গাছের আড়ালে চলিয়া গেল। আবছায়া অন্ধকারে সেটা কি জন্তু ধরা গেল না। উহারা সকলে হিংস্র সাপদ না হইতে পারে, কিন্তু কিছুই বলা যায় না। বজ্র তীর ধনুক আনে নাই। শবরের ন্যায় ধনুষ্পানি বেশে
কর্ণ সুবর্ণে অবতীর্ণ হইবার বাসনা তাহার ছিল না, কিন্তু এখন মনে হইল আনিলেই ভালো হইত। অন্তত বনের মধ্যে অনেকটা নির্ভয় বোধ করিতে পারিত। যেটুকু স্বল্পালোক ছিল তাহাও ধীরে ধীরে কমিয়া আসিতেছে। সূর্যাস্তের বোধহয় আর বিলম্ব নাই। বজ্র ভাবিল, এই বেলা গাছে উঠিয়া বসি, কাল প্রাতে দিন নির্ণয় করিয়া আবার চলিব। রাত্রিবাসের উপযোগী একটি গাছের সন্ধানে এদিক ওদিক চাহিতে চাহিতে বজ্র চলিল। কিছু দূর যাইবার পর সহসা এক করুণ কাকুতি শুনিয়া সে দাঁড়াইয়া পড়িল। কাকুতি মনুষ্যকণ্ঠের নয়, কোনো জন্তুর। কিন্তু কোন জন্তুর? কিছুক্ষণ উৎকর্ণ হইয়া থাকিবার পর বজ্র আবার সেই আর্তস্বর শুনিতে পাইল। তাহার মুখে বিস্ময়চকিত হাসি দেখা দিল। কুকুরের ডাক! কুকুর থাকিয়া থাকিয়া ভীত স্বরে রোদন করিয়া উঠিতেছে। এই অরণ্যে কুকুর কোথা হইতে আসিল? কুকুর তো গ্রামে থাকে, বেতস গ্রামেও 2-4টা আছে। তবে যখন কুকুরের ডাক শোনা গিয়াছে, তখন মানুষও আছে। বজ্র জানিত শবরেরা কুকুর লইয়া শিকার করিয়া বেড়ায়, কুকুর তাহাদের নিত্যসঙ্গী। নিশ্চয় শবর আছে। বজ্র কুকুরের কাতরোক্তি লক্ষ্য করিয়া চলিল। 2-3 রজ্জু যাইবার পর একটি বৃক্ষতলে এক অদ্ভুত দৃশ্য দেখিয়া তাহার গতিরোধ হইল। এ স্থানে ছায়া তেমন ঘন নয়। বজ্র দেখিল এক কৃশকায় ক্ষুদ্রাকৃতি শবর মাটিতে চিত হইয়া পড়িয়া হাঁ করিয়া আছে, এবং একটি কুকুর পাশে বসিয়া তাহার মুখমণ্ডল চাটিতেছে। কুকুর বজ্রকে দেখিয়া সহস্যে উঠিয়া লেজ নাড়িতে লাগিল। শবরের কিন্তু কোনো দিকে লক্ষ্য নাই, সে হাঁ করিয়া শুইয়া রহিল। আরও নিকটবর্তী হইয়া বজ্র ব্যাপার বুঝিতে পারিল। গাছের ডালে কুলার মতো একটা মৌচাক ঝুলিতেছে, ঠিক তাহারই নিচে শবর হাঁ করিয়া আছে, আর চক্র নির্গলিত মধু তাহার মুখে টোপাইয়া পড়িতেছে। তীর ধনুক পাশেই রহিয়াছে, সুতরাং অনুমান করা কঠিন নয় যে তীরের খোঁচা দিয়া সে মৌচাকে ছিদ্র করিয়াছে। শবরের চক্ষু মোদিত, মুখে মদির হাস্য। কুকুরটির কিন্তু চিত্তে সুখ নাই। সে থাকিয়া থাকিয়া প্রভুর বদন সুধা লেহন করিতেছে বটে, কিন্তু বনের মধ্যে রাত্রি যাপন করিবার ইচ্ছা তাহার আদৌ নাই। তাই সে প্রভুর কানের কাছে ডাকিয়া ডাকিয়া গৃহে ফিরিবার ব্যগ্রতা জানাইতেছে। মধুমত্ত প্রভুর কিন্তু ভ্রুক্ষেপ নাই। বজ্র উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। নূতন ধরনের শব্দ শুনিয়া শবর আরক্ত চক্ষু মেলিল, তারপর উঠিয়া বসিল। বজ্রকে পরম গাম্ভীর্যের সহিত নিরীক্ষণ করিয়া ঈষৎ গর্বভরে বলিল, আমার নাম কচ্ছু, এ আমার চুচু। বলিয়া কুকুরের গলা জড়াইয়া ধরিল। বজ্র বলিল, আমার নাম বজ্র, তোমার ঘর কোথায়? আমার ঘর? কচ্ছু অনিশ্চিতভাবে একদিকে হাত নাড়িল। আমার ঘর ওই দিকে, সেখানে রত্তি আর মিত্তি আছে। আমি ঘরে যাব না, মধু খাব। বলিয়া শয়নের উপক্রম করিল। বজ্র একটু উদ্বিগ্ন হইয়া বলিল, রাত্রির কিন্তু আর দেরি নেই। আমি বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, কোথাও আশ্রয় পাচ্ছি না। তুমি আজ রাত্রির জন্যে তোমার ঘরে আমাকে আশ্রয় দেবে? বনের মধ্যে অতিথি? শবর তৎক্ষণাৎ মাদকের মোহ ত্যাগ করিয়া
ধনুক হাতে উঠিয়া দাঁড়াইল। সে গিরিগুহাবাসী বনচর মানুষ, কিন্তু আতিথেয়তা তাহার সহজাত ধর্ম। তাহার লঘু খর্ব দেহটি যেমন পরিপূর্ণ যৌবন স্বাস্থ্যের প্রলেপে সুচিক্কণ, মনের অকুণ্ঠিত সরলতাও তেমনি মধুর অনুপানে স্নিগ্ধ। পা একটু টলিতেছে বটে, কিন্তু মুখে সহৃদয় আতিথ্যের হাসি। সে আসিয়া বজ্রের হাত ধরিল, গদগদ স্বরে বলিল, তুমি আমার ঘরে যাবে? আমার ঘরে রতি আর মিত্তি আছে, তারা তোমাকে হরিণের মাংস খাওয়াবে। এসো এসো। সে বজ্রের হাত ধরিয়া চলিল। কুকুরটি প্রভুর অভিপ্রায় বুঝিয়া সানন্দে লাফাইতে লাফাইতে পথ দেখাইয়া চলিল। বজ্র ভাবিল, গাছের ডালে রাত্রিবাসের চেয়ে এ ভালো। প্রাতে সবর কর্ণসুবর্ণের পথ বলিয়া দিতে পারিবে। অর্ধদণ্ডকাল চলিবার পর তাহারা একটি মুক্ত স্থানে পৌঁছিল। ভূমি কঙ্করময়, তাই গাছ গজায় নাই, কেবল ছোট ছোট গুল্ম। উন্মুক্ত আকাশের তলে আসিয়া বজ্র দেখিল, রাত্রি হইতে এখনো বিলম্ব আছে। পশ্চিমের বিশাল তরুশ্রেণীর আড়ালে সূর্য দেখা যাইতেছে না, কিন্তু এখনো সূর্যাস্ত হয় নাই। প্রতিফলিত আলোকে মুক্ত স্থান সমুজ্জ্বল। চুচু, চুপ, দাঁড়া। মুক্ত স্থানের কিনারায় আসিয়া শবরের অভ্যস্ত চক্ষু শিকার দেখিতে পাইয়াছিল। তাহার চাপা গলার আওয়াজে কুকুরও স্থানুবৎ দাঁড়াইয়া পড়িল। বজ্র দেখিল, প্রায় এক রজ্জু দূরে একটা কাঁটাসার গুল্মের পাশে একটি ময়ূর খেলা করিতেছে। মাত্র একটি ময়ূর পেখম মেলিয়া নাচিতেছে। গাছের পিছনে থাকিয়া শবর একবার বজ্রের পানে ঘোলা চোখ তুলিয়া হাসিল, তারপর ধনুকে স্বরসন্ধান করিল। কিন্তু মাদকের প্রভাবে তাহার হস্ত স্থির নয়, চক্ষুও তীক্ষ্ণতা হারাইয়াছে। কিছুক্ষণ চেষ্টা করিয়া সে ধনুক নামাইল, বজ্রের পানে করুণ চক্ষু তুলিয়া মাথা নাড়িল। বজ্র নিঃশব্দে শবরের হাত হইতে ধনুষ্যৎ লইল। নৃত্যপর ময়ূরের ওপর সাবধানে লক্ষ্য স্থির করিল। তারপর টঙ্কার শব্দে ধনু হইতে তীর বাহির হইয়া গেল। বাণবিদ্ধ ময়ূর একবার ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হইয়া মাটিতে লুটাইয়া পড়িল। শবর কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। তারপর লম্ফ দিয়া বজ্রের গলা জড়াইয়া ধরিয়া মদোৎফুল্ল কণ্ঠে বলিল, তুমি তীর ছুঁড়তে জানো? এত ভালো তীর ছুঁড়তে পারো? তুমি আমার বন্ধু, আজ আমরা ময়ূরের মাংস খাবো। ময়ূরের পাখা দিয়ে রত্তিমেত্তি কোমরের গয়না তৈরি করতে পারবে। বজ্রকে ছাড়িয়া কচ্ছু টলিতে টলিতে মৃত্যু ময়ূরটার দিকে চলিল। ময়ূর শিকার তাহার জীবনে প্রথম নয়, কিন্তু আজ মধুপানে তাহার হৃদয় আনন্দ বিহ্বল। তার ওপর সে মনের মতন বন্ধু পাইয়াছে। বজ্রও তাহার উল্লাসে উল্লসিত। সে স্মিত মুখে কচ্ছুর পিছে পিছে গেল। কুকুরটাও হর্ষধ্বনি করিতে করিতে সঙ্গে চলিল। তারপর মুহূর্ত মধ্যে তাহাদের সমস্ত আনন্দ আতঙ্কে পরিণত হইল। আনন্দ শঙ্কার মুহুর্মুহু পরিবর্তন, ইহাই বোধহয় বনের আদিম রীতি। শবর আগে গিয়া মৃত ময়ূরটাকে হাতে তুলিয়া নৃত্য শুরু করিয়াছিল। হঠাৎ উহ বলিয়া কয়েক পা পিছাইয়া মাটিতে বসিয়া পড়িল। বজ্র ছুটিয়া কাছে গিয়া দেখিল
শবরের পায়ের অঙ্গুরি রক্তাক্ত। অদূরে একটি মুমূর্ষু সাপ পড়িয়া আছে। সাপের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, কিন্তু মরে নাই। বজ্রের বুঝিতে বিলম্ব হইল না, এই সাপটাকে লইয়া ময়ূর খেলা করিতেছিল। কিন্তু সাপ মারিবার পূর্বেই ময়ূর সরাহত হইয়া মরিয়াছে। তারপর কচ্ছু হয়তো না দেখিয়া সাপের ঘাড়ে পা দিয়াছে। মুমূর্ষু সাপ কচ্ছুর পায়ে তাহার অন্তিম জিঘাংসা ঢালিয়া দিয়াছে। বজ্র লাঠি দিয়া সাপ মারিল। কচ্ছুকে জিজ্ঞাসা করিল, কামড়েছে? কচ্ছুর আর মাদকের মত্ততা নাই। মৃত্যুর সম্মুখীন হইয়া সে শান্ত, আত্মস্থ। সহজ স্বরে বলিল, জাত সাপে খেয়েছে, আর বাঁচব না। বজ্র ধনুকের ছিলা ছিঁড়িয়া কচ্ছুর পায়ে দৃঢ় বন্ধন দিল। বলিল, এখান থেকে তোমার ঘর কত দূর? কচ্ছু বলিল, বেশি দূর নয়, কিন্তু যেতে পারবো না। রত্তিমিত্তি সাপের ওষুধ জানে, ঘরে পৌঁছতে পারলে তারা বাঁচাতে পারত। বন্ধু, তোমাকে নিয়ে আনন্দ করতে পেলাম না। যদি পারো রত্তিমিত্তিকে খবর দিও, চুচু তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বজ্র জিজ্ঞাসা করিল, রত্তি আর মিত্তি কে? ওরা আমার বউ বলিয়া কচ্ছু ধীরে ধীরে শুইয়া পড়িল। না, তোমাকে আমি ঘরে নিয়ে যাব বলিয়া বজ্র কচ্ছুর অবসন্ন দেহ দুই হাতে তুলিয়া লইল। চুচু এতক্ষণ প্রভুর পাশে নিশ্চলভাবে বসিয়াছিল, এখন লাফাইয়া উঠিয়া চিৎকার করিতে করিতে একদিকে দৌড়িতে আরম্ভ করিল। বজ্র কচ্ছুকে কাঁধে ফেলিয়া তাহার পশ্চাতে ছুটিয়া চলিল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org